হ্যালো ফ্রেন্ডস, আজকে গুড মর্নিং বলে শুরু করবো না, আজকে গুড আফটারনুন বলবো। কারণ দেখেছো তো ঘড়ির কাঁটা দেড়টা বাজে। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আর আজকে একটা বিশেষ দিন, মা মনসার পুজো। আজকে বিশেষ দিন, মা মনসার আজকে পুজো। তা সেই পুজো আমি ছোট্টখাট্টো করে করব। আমার ঘরে যেহেতু মনসা মায়ের ছবি আছে, তা সেই ছবিতেই আমি পুজো করব। আর সেই জন্য রান্নাবান্নাও বিশেষ করিনি। তা সেগুলো অবশ্যই পরে শেয়ার করবো, খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর চটপট রান্না করে চান করে আসলাম, স্নান ছেড়ে কাপড় জামা মেলে, কাপড় জামা যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো গুছিয়েও রেখে আসলাম। পুজোয় বসে গেলে বাকি কাজগুলো করা যাবে না, সেই জন্য বলেছিলাম পুজো করার সময় মন শান্তি করে পুজোয় বসতে হবে। সেই জন্য পিছনে যে কাজগুলো থাকে যতটা পেরেছি সেগুলো শেষ করে তারপরে আমি পুজোয় বসবো। তো চলো, 1:30 বাজে। ঠাকুর দেবতাগুলো আর উপোস করে রাখা ঠিক হবে না। আর আমিও কিন্তু উপোস করেই আছি, আমি তো প্রত্যেকদিনই উপোস করে থাকি। চিয়া সিড খাই, আর যেহেতু প্রেশারের ওষুধ খেতে হয়েছে বলে আমি 1 গ্লাস জল আর ওষুধটা খেয়েছি। তো চলো, আমি পাঠ করছি, হাতে কিছু ফুল নিয়েছি। অগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী স্নুহি শাখাং সমারোহ তিষ্ট পূজা করম্যহম। মাথার পাতার মধ্যে একটু চন্দন, সিঁদুর আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাকে চন্দনের এই টিপ দিয়েছি। আর এখানে নাগদেবের উদ্দেশ্য চন্দনের টিপে ফোঁটা আমি দিয়েছি। এবার পূজার মন্ত্র। ওং হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসা দ্রব্যই সাহা। ওং হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসা দ্রব্যই সাহা। ওং হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসা দ্রব্যই সহা। এটা 3 বার বলার পর আমি মাকে ফুল অর্পণ করে দিলাম মায়ের চরণে। নিয়ে চন্দন লাগিয়ে পুষ্পাঞ্জলি দেব মায়ের উদ্দেশ্যে। আস্তি কস্য মুনে মাতা ভগিনী চ বাসুকিস্তথা জড়ত কারু মুনে পত্নী মনসা দেবী নম হস্তন্তে। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওং মনসা দেবী ভো নম। মা গ্রহণ করো আমার এই পূজা তুমি। সেই মন্ত্র আমি আবারও ফুল চন্দন লাগিয়ে বলছি। অস্তি কস্য মনে মাতা ভগিনী চ বাসুকিস্তচা জড়ত কারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। বাবা ভোলানাথকে পুজো করে নিয়েছি, মাথায় জল ঢেলে দিয়েছি। তারপরে গণেশ দেবতাকে পুজো করেছি। ওং গরম গদপতায় নম বলে একটা জবা ফুল দিয়ে দিয়েছি। গণেশ দেবের কিন্তু লাল জবা ফুল খুব পছন্দের। আর নীলকণ্ঠ দিয়েছি বাবা ভোলানাথকে, তার সাথে লোকনাথকে আমি দিয়ে দিয়েছি নীলকণ্ঠ ফুল। আর আমার কাছে নৃসিংহদেব আছে, ওনাকে আমি দিয়েছি একটা তুলসী পাতা। ওনার বেশি কিছু লাগে না, একটা করে তুলসী পাতা দিয়ে উনি কিন্তু সন্তুষ্ট। আর আমার এই জগন্নাথকেও কিন্তু তুলসী পাতা দিয়েছি, তার সাথে আমি দিয়েছি আমার নারায়ণকে তুলসী পাতা। এইবারে আমি ধূপ দিয়ে একটু আরতি করে নেব। এই পুজোয় কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, মা মনসাকে কিন্তু ধুনো দেওয়া যাবে না। ছোবড়া দিয়ে ধুনো দিয়ে যেটা আরতি করার সময় আমরা দিই, সেই ধুনোটা কিন্তু দেওয়া যাবে না। মনসা দেবী কিন্তু পছন্দ করে না সেই ধুনো দিয়ে। আমি আরতি করে নেব, আর এই প্রদীপ দিয়ে আরতি করে নেব। আমি এই সামান্য আয়োজন করতে পেরেছি। আর মায়ের উদ্দেশ্যে অবশ্যই দুধকলা দিয়েছি। আর নাগের উদ্দেশ্যে আমি দিয়েছি একটা কলাকে 8 টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাকে দেখো একটা থালার মধ্যে পান সুপারি আর কিছু গোটা আতর চাল দিয়ে দিয়েছি। আর এখানে তো নৈবেদ্য আছে, দুধ কলা আছে আর কিছু ফল আর একটু সামান্য মিষ্টি। এই আয়োজন করতে পেরেছি। তার সাথে আমার সমস্ত দেব দেবতাকে কিন্তু এই প্রসাদ দিয়ে আজকে সেবা দিয়েছি ঠাকুরদের।
শাক বাজালাম, কিন্তু উলুধ্বনি দিতে হয়, কিন্তু আমি সেটা পারিনি। উলুধ্বনি দিতে আমি পারি না, সেই জন্য আমি উলুধ্বনি আজকে দিতে পারলাম না। দুধকলা আমি দিয়েছি, তার মধ্যে একটা করে বাতাসাও দিয়েছি। এই অষ্টম নাগের উদ্দেশ্যে বা নাগ দেবতাদের উদ্দেশ্যে আমি যে দুধকলাটা দিয়েছি, এখানে 8টা বাটিতে প্রত্যেকটাতে একটা করে কলা, একটা করে বাতাসা, দুধ দেওয়া যেত, কিংবা একটা বাটির মধ্যে 8 টুকরো কলা বাতাসা দিয়েও দেওয়া যায়। ঠিক আছে, এবার আমি কিছুক্ষণের জন্য সরে যাব ঠাকুরদের একা রেখে একেবারে। আর ভগবানের কাছে পুজোর শেষে হাত জড়ো করে বললাম, ভগবান সকল পৃথিবী সকল মানুষকে ভালো রেখো, শান্তি রেখো, সকল দুর্দশা, অশান্তি, নির্যাতন, অসুখ বিসুখ পৃথিবী থেকে তুমি সব কিছু দূর করে দিও, তুমি ছাড়া উপায় নেই। কতগুলো বন্ধু বান্ধবী এসছে, চলো তোমাদের সাথে পরিচয় করে দিই কারা এসছে ছেলের বন্ধু বান্ধবীরা। এই যে আমার নায়ক, আমার বড় ছেলে বসে আছে, কিন্তু ওরই সব বন্ধু বান্ধবরা সব শিফট হয়ে যাচ্ছে, কেউ হোস্টেলে চলে যাবে, কেউ কলেজে ভর্তি হবে। তো সেই জন্য বলছি একটু মা সব বন্ধুরা দেখা সাক্ষাৎ করে যাচ্ছে, এরপর তো আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, জীবনের আরেকটা পর্যায় শুরু হবে বলতে পারো, তাই তো? বলো তোমাদের কেমন লাগছে? হোস্টেলে চলে যাবে তার জন্য দুঃখ হচ্ছে একটু, মা বাবার তো দুঃখ অবশ্যই হচ্ছে, তাই তো? মা বাবা দুঃখ, তার সাথে টেনশন যা, কিন্তু সবাইকে বলছি, সকলের উদ্দেশ্য করে বলছি, সকলে জানছো তো কীরকম ঘটনা চারপাশে ঘটছে, ভেরি অ্যালার্ট থাকতে হবে সবাইকে, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, ছেলে বলে ভেবো না যে আমরা নায়ক হয়ে গেছি, রাজা হয়ে গেছি, মোটেই কিন্তু না, কিন্তু সবাইকে বলছি ভেরি কেয়ারফুলি থাকতে হবে। আর মোবাইলটা একটু দেখা কমিও, কিন্তু জীবনে দাঁড়াতে গেলে মোবাইল দেখা কমাতে হবে, তাই তো? আর রাত জাগলে চলবে না, আমার ছেলে কিন্তু খুব রাত জাগি, খুব রাত জাগি। ও চেহারা দেখে বুঝতে পারছো তো গায়ের রং কী ছিল আর কোথায় চলে এসছে, আর কাঠির মতো হয়ে যাচ্ছে দিন দিন। ওকে তো সেই অভিরূপ কিন্তু নেই আজকে, তাই তো? তোমরা তো ছোটোবেলা থেকে ওকে জানো, ছোটোবেলায় কি দেখেছো ওকে? মানে ছোটোবেলার সাথে একসাথে পড়ছো না, তাই তো? যারা ছোটোবেলা থেকে পড়ছো, তাই ছোটোবেলায় যারা ওর সাথে পড়েছে তারা জানে ও কেমন গুবলু গুবলু ছিল, মানে অনেকটা ওর ভাইয়ের মতোই ছিল, এখন পুরো কাঠি হয়ে গেছে, কাঞ্চনের মতো হয়ে গেছে। জানি না বয়স হলে হয়তো আবার চেহারাটা ফিরবে, তো যাকে এটাও খারাপ নেই, তাই না? কেমন তোমাদের কি মনে হয়, ভালো লাগে ওগুলোকে? কাঠি চেহারা ভালো লাগে? মেয়েরা বলবে, ছেলেরা বললে হবে না, কাঠি চেহারা ভালো লাগে, তাহলে ঠিক আছে। আর তাই না, বলো ছেলেদেরটা মেয়েরা বলবে কেমন লাগে, তাই তো? আর ও তো কি বলবো, আমাদের বাড়ি আগেও এসছে। ওর নামটা কি? অনিশা। তোমার নাম? প্রিয়া। বাহ, নামগুলো খুব সুইটি। তোমার নাম? অর্ক। আর এর নাম? আমার জানো তো গুলিয়ে যায়, এই যে নামগুলো বললো না, মানে আমার মনে থাকবে না। এবার এত বন্ধু, আসলে প্রচুর বন্ধু আমার ছেলের, জন্য আমি মাথায় রাখতে পারি না। পরে আবার বলে মা ওই যে ওই বন্ধু, আমি শোন বাবা, মুখ না দেখলে আমি বুঝতে পারবো, আমি সবার নাম গুলিয়ে খেয়ে ফেলি। আমার অনেকবার করে দেখা সাক্ষাৎ করতে হবে, তারপর আমার মনে থাকে। তোমরা ভুল বুঝো না, কিন্তু তোমাদের আমি নাম কিন্তু শুনলাম, কিন্তু হয়তো পরবর্তীকালে আবার জিজ্ঞাসা করতে হবে তোমাদের নাম কি, আমার একদম মনে থাকে না। তো দেখতে পারলে তো, বন্ধু বান্ধবীদের দেখা হলো, তোরা এনজয় করুক একটুখানি, আর কি করা যাবে। আবার কোথায় কবে দেখা হবে, কে কোন অবস্থায় থাকে, একটু হাই করে দিয়েছো সবাই, ভালো করে হাই করেছো। আর আমার ছেলেকে তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না, উনি তো ক্যামেরার সামনে আসেই না। আজকে অনেক রিকোয়েস্টের পরে উনি এসছেন। আর কি বলবো বাবা, উনি ডুমুরের ফুল আগে দেখেছো কিনা জানি না, যে আমি বাড়িতে বসে বসে ডুমুরের ফুল দেখি, কারণ ক্যামেরার সামনে আসেই না। তো চলো ঠিক আছে, ওরা এনজয় করি। অনেকটাই দেরি হয়ে গেল, 2:15 বাজে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে পুরোপুরি নিরামিষ রান্না করেছি। কি করব করতে করতে ভাবলাম আজকে খিচুড়ি করি। আর এটা করেছি খিচুড়ি, কামিনী ভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি। আমি এর আগেও করেছি, আর আজকেও করলাম। গোবিন্দভোগ থেকেও না কামিনী ভোগের চাল দিয়ে পায়েস, এই খিচুড়ি করাটা আরও বেশি ভালো লাগে। আর করেছি দেখো একটু আলু ভাজা, বেগুন ভাজা। আর দুধ তো অতটা লাগেনি, 1 প্যাকেট দুধ এনেছে, অতটা তো মাকে দিইনি আমি, তো তার থেকে কিছুটা আমি অনেকটাই রেখে দিয়েছি। তো সেটা দিয়ে আজকে হবে দেখো রাতের বেলা শিঙুয়ের পায়েস করবো। শিঙুয়ের পায়েস বা আলু ভাজা বা আলু চচ্চড়ি, যাই হোক একটা করে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো। তো আর এই ছেলের বন্ধুরা বান্ধবীরা কিন্তু কেউ খাবে না, ওদের বললাম ওরা কেউ খাবেও না, ওরা দোকান থেকে খাবার দাবার কিনে এনে খাওয়া দাওয়া করেছে। আমার ছেলে খিচুড়ি পছন্দ করে না, ক্যাচ ক্যাচ করবে, কিন্তু আজকে খেতেই হবে, কোনো উপায় নেই। আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবারটাই বেশি প্রেফার করে বা পছন্দ করে। তা কিন্তু আমার ছেলের উপায় নেই, জানি না ওদের সাথে হয়তো কিছু খাওয়া দাওয়া করেছে, আর পরে খাবে, বেড়ে তো রাখবো। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেবারে আমরা খেতে বসে গেছি। বাবা হাই করো। হাই। হ্যাঁ, বিদ্যুৎকে তো আনতেই পারিনি ক্যামেরার সামনে, ও কিন্তু আমার সাথে সাথে কিন্তু একটু হেল্প করছিল।
আর রিজুর বাবা আমাকে কিন্তু দুধটা জাল দিয়ে দিয়েছে, বাকি দুধটা। আর এর পিছনে একটা গল্প আছে, রিজুর বাবার সাথে আমার একটুখানি মোটামুটি একটুখানি মান অভিমানের পালা চলছে আজকে, সেটা কি কারণে সেটা পরে বলবো। আর খিচুড়িটা মুখে দিয়ে বলি কেমন টেস্ট হয়েছে। আলু ভাজিয়ে খাচ্ছি, ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। নিজে হাতে করেছি বলে না, কামিনী ভোগ দিয়ে তোমরা খিচুড়ি করে খাবে। কামিনী ভোগ দিয়ে শুধু খিচুড়ি না, কামিনী ভোগ দিয়ে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা কি বলো তো? পায়েস। গোবিন্দভোগ চালের পায়েসে যতটা না স্বাদ হয়, কামিনী ভোগ চালের পায়েসের স্বাদটা আরও অনেক বেশি ভালো হয়। মানে আমার কাছে তো ভালো লাগে কামিনী ভোগ পায়েস, কামিনী ভোগ চাল দিয়ে পায়েস করলে। তাহলে খেয়ে নিই আসি তোমাদের সাথে গল্প করতে। আর কি কারণে একটু মান অভিমানে পালা চলছে সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে কিছু বলে দাও, একটু পরে আসছি, একটু পরে আসছি, খেয়ে দেয় শান্তিতে বসার সুযোগ পেলাম। অবসর আমার জন্য এখন একটু রেস্ট। আর শরীরটা বিশেষ ভালো নেই, কদিন ধরে জ্বর, 2-2.5 জ্বর, প্যারাসিট খেয়েছি। কদিন ধরে প্যারাসিট খেয়ে আছি। তা রিজুর বাবা বলছিল যে পুজো করার দরকার নেই, মাও বলছিল এই শরীর খারাপ দিয়ে পুজো করিস। আমি বলছি মা সংসারে 4-5টা কাজ তো করতেই হচ্ছে, পুজোর বেলায় বারণ কেন মা? তা বলছি দেখ তুই যদি পারিস তোকে আমি জোর করবো না, তুই যদি বলিস হ্যাঁ মা আমি আর প্রতিবারই সামান্য পুজো করি, এইটুকু আর বারণ করো না, আমি বিশেষ কিছু আয়োজন করছি না, ঘরোয়া পদ্ধতিতে যেটুকু আমি পেরেছি সেই রকম ভাবে আমি পুজো করবো। তো ওই দেখলেই তো সামান্য আয়োজনে আমি মা মনসা এবং অন্যান্য ঠাকুর দেবতার পুজো করলাম, যেটুকু সামর্থ্য হয়েছে আমার। কিন্তু ভগবান আছে। এত জ্বর, কালকে আমি পা ফেলতে পারছিলাম না জানো তো। রাতের বেলা রিজুর বাবা রুটি করেছেন, তরকারি করা ছিল। তা আজকে সত্যি কথা প্যারাসিট খেয়ে শরীরটা অনেকটাই ঝরঝরা লাগছে। ভগবান মনে হয় করিয়ে দেয়, সব কিছু করিয়ে নেয় বা করিয়ে দেয় আমাদের মাথার উপর। অবশ্যই ভগবান, দেবতা, ঈশ্বর, আল্লাহ যাই বলে না কেন, গড সব কিছু কিন্তু আছে। আমরা তাদের চোখে দেখতে পারি না, কিন্তু তারা কিন্তু আছে, অবশ্যই আছে। আর যে কারণে বলছিলাম যে রিজুর বাবার সাথে একটুখানি মনোমালিন্য হয়েছে, দুধ জাল দিতে গেছে আর ফোন এসছে এমন সময়, রিজুর বাবা বলছে কি ফোনটা ধরতে যাচ্ছে। আমি যে দাঁড়াও আমি ফোনটা ধরছি, তুমি ব্যস্ত হো না। ফোন ধরতে গিয়ে দেখি এমন একজনের ফোন, যে মানুষটাকে আমি পছন্দই করি না সেই মানুষটার ফোন। আমি যে থাক ওই ফোন ধরতে হবে না, আমিও ধরবো না। এই নিয়ে একটুখানি রাগারাগি বলে কেন ফোন ধরবো? আমি যে কেন ধরবো? ওই মানুষটার ফোন আসলে আমার বিরক্ত লাগে, কারণ ওনাকে আমি একটা স্বার্থপর মানুষ বলে মনে করি। যে মানুষটা তার দরকারে ফোন করবে, সময় অসময় কোনো জ্ঞানবোধ নেই, কিন্তু আমরা যখন ফোন করব সে ধরবেও না, পরে মিস কল দেখে ব্যাকও করবে না, কোনো একটা মেসেজও করবে না। তার যখন মনে হবে সে 15 দিন হোক 7 দিন হোক সে ফোন ব্যাক করবে বা ফোন করবে তার দরকারে। যে আমরা যে ফোন করলাম তার কোনো রিপ্লাই সে দেবে না, তাহলে সেই রকম মানুষের ফোন ধরে কী লাভ বলো এইসব স্বার্থপর মানুষদের? এই জন্য আমার খুব মাথা গরম হয়েছিল। আমাদের চারপাশের পরিবেশে এরকম অনেক অনেক স্বার্থপর মানুষ আছে, তারা দরকারে কথা বলবে, দরকার মিটে গেলেই ব্যাস আর মুখ ঘুরিয়ে নেবে, আর চেনে না। এরা হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি, কথায় আছে না? এইরকম মানুষ, এইরকম স্বার্থপর মানুষদের আমি চিনি না। এরকম আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব কিছু কিছু আছে যারা, আগে আমি অনেকে ফোন করতাম জানো তো, ফোন করতাম ঘন্টার পর ঘন্টা বা অনেকটা সময় ধরে ধীরে সুস্থে তাদের সাথে কথা বলতাম, কিন্তু পরে ভাবলাম কি না দেখি তাদেরকে এবার আমি সুযোগ দিই। না আমি যখন ফোন করলাম না, তারা কিন্তু আর ফোন করা বন্ধ করে দিল, তারা টোটালি ফোন করা বন্ধ করে দিল। এবার যদিও 6 মাসে ফোন করে, তখন তারা মাত্র ওই 1 মিনিট বড় যে 2-3 মিনিট সময় আমার জন্য ধার্য করা আছে, তারপরে অজুহাত দেখায় যে পিছনে কাজ আছে, কাজের তাড়া দেখায়, তো রাখছি বলে রেখে দেয়। জোর করার কিছু নেই, সবই বুঝতে পারি। তো এই সব মানুষের সঙ্গে ভাব ভালোবাসা রেখে কোনো দরকার নেই, যারা আমাকে মন থেকে ভালোইবাসে না, মন থেকে চায় না, মানে কর্তব্যের খাতিরে ফোন করে, তো এইরকম সম্পর্ক রাখার কোনো দরকার আছে বলো? আমার তো মনে হয় এরকম দরকার নেই। তাদের অমূল্য সময় ব্যয় করে কেন আমাকে ফোন করতে যাবে বলো? এখন সবাই ব্যস্ত, তাই না? নিজেকে ছাড়া কিছু বোঝেই না, কিন্তু আমি তাদের বেলায় কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে কথা বলতাম নিয়মিতভাবে। সময়ের দাম নেই, মানুষ সব কাজ করছে, কিন্তু আমার বেলায় তাদের জন্য সময় থাকে না। জানি না তারা হয়তো আরও তাদের যেসব আত্মীয় স্বজন আছে তাদের সাথে এরকম করে কিনা। তাই আমি বলবো এইসব মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো, একা একা থাকাই বোধহয় না বুঝলো, শুধু কর্তব্যের খাতিরে একটুখানি 2-5 মিনিট কি তারও কম সময় দিয়ে ফোন করলো, কেমন আছো এই সেই করে জিজ্ঞাসা করলো, এইটুকু ব্যাস। তারপরে আবার দেখা নেই, আবার 15 দিন বা 1 মাস বা কি আরও পরে একটা ফোন করলো দরকারে, বা আমার খবর নেওয়ার জন্য, বেঁচে আছি না মরে আছি এইটুকু জানার জন্য ওই রকম ফোন করার কোনো দরকারই নেই আমার মনে হয়। এগুলোকে না আমি স্বার্থপর মানুষই বলবো, স্বার্থপর কিন্তু মানুষের গায়ে লেখা থাকে না।
মানুষের কর্মে, মানুষের ব্যবহারে সে স্বার্থপর না স্বার্থত্যাগী সেটা বোঝা যায়। আমি কিন্তু এরকম কিন্তু বুঝতে পারছি, কিন্তু সেগুলো আমি নাম বলবো না, সেগুলো কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যেই এরকম চারপাশে আছে, সেগুলো আমি নাম বলবো না, কিন্তু এরকম ঘটছে। তাই মনে কষ্ট লাগে, কষ্ট চেপে রেখেই থাকতে হবে। তো যারা ভালোবাসবে তারা নিশ্চয়ই সম্পর্ক রাখবে, ভালোবাসবে, আর যারা এরকম মানুষ তারা এরকম ব্যবহার করবে, দূরে চলে যাবে আমার থেকে অনেক। আর যারা এরকম ব্যবহার করে, এরকম ভাবে সম্পর্ক রাখতে চায়, তারা আমার কাছে বন্ধুও না, আত্মীয় না। আত্মীয় বন্ধুত্ব হতে গেলে না, ওই আত্মীয়র মধ্যেই একটা আত্মার ব্যাপার থাকে না, আত্মার টান থাকে। তা এদের মনে হয় এইসব আত্মার টান কিছু নেই, তাই আমি তাদেরকে বন্ধু বলেও মনে করি না, আত্মীয় বলেও মনে করতে পারছি। আবার একটা প্যারাসিট খেতে হবে, কারণ গা হাত পা চিবাচ্ছে, গা হাত পা চিবালেই না মানে জ্বর আসবে, মানে আভাস দিচ্ছে যে আবারও আমি আসছি। তো হবেই, তো প্যারাসিট তো খেতেই হবে, জ্বর তো একবারে যাবে না। আর রাত্রে ওই সিমুই পায়েসটা করবো, একটু আলুর তরকারি রুটি করে দেবো। আর যদি খুব নেহাত না পারি তো রিজুর বাবাকে বলবো একটু তুমি রুটি করে নাও। তাহলে ভিডিওটা আর বড় করছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।